পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 29। কাব্য থামলো। এবার অস্থির হয়ে বলে যেতে লাগলো, কুহুকে এনে দে না ভাই প্লিজ। কিভাবে ও ভুলে যাবে আমার দেওয়া থাপ্পড়, আমার সব অপমান, কষ্ট, সবটা? কিভাবে কিভাবে ঠিক কিভাবে করলে ও আগের মতো হয়ে যাবে? জাস্ট টেল মি। ওর কাছে মাপ চাইতে হবে? ওর পায়ে ধরতে হবে? কি ঠিক কি করলে ও আমাকে ভালোবাসবে আগের মতো? তুই তো লাভ গুরু, এতদিন আমাকে কুহুর পেছনে লেলিয়ে দিয়েছিস। আমার এখন কুহুকে চাই, অ্যাট এনি কস্ট। আমারে এনে দে প্লিজ। ওকে আমার চাই তানিম। তুই যা সাজেশন দিবি আজ সব করব আমি। সব? বল আমাকে কি করতে হবে? কাব্য অস্থির হচ্ছিল ভীষণ। ও পারলে আজই কুহুর কাছে ছুটে যায়। কুহুর আচরণ এতদিন সহ্য করতে পারলেও এখন থেকে আর এক মুহূর্ত পারছে না, যখন থেকে কাব্য নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। বেচারা কাব্য আজ ভীষণ অস্থির। আজ যেন ভীষণ তাড়াহুড়ো ওর। কুহুকে পারলে এক্ষুনি রুম থেকে বের করে কাজী অফিসে টেনে নিয়ে বিয়ে করে ফেলার মতো ভীষণ অস্থির। উৎকণ্ঠিত হয়ে আছে এ যাবৎকালের সেরা রামছাগল মিস্টার শাহরিয়ার সিদ্দিক কাব্য। কাব্য হতাশ আজ ভীষণ, সিদ্ধান্তহীনতায় পড়ছে ভীষণ। বহুদিন আগে ওর কাছে কুহু একটুখানি ভালোবাসার সময় চেয়েছিল। কাব্য দেয়নি, ভাবতেও নিজেকে একটা সুযোগ দেয়নি সেদিন। তার ফলস্বরূপ আজ সবটা ভেস্তে গেছে। অনুতাপে পড়ছে আজও। বুকের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো দীর্ঘশ্বাস ছেড়ে কাব্য আলগোছে দু হাঁটুর মধ্যে মাথা ঠেসে রেখে চুপচাপ মেঝের দিকে চেয়ে রইল। ওর পিঠ কাঁপছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলে মুছে জোরে শ্বাস ফেলে আবার চুপ করে বসে থাকছে। তানিম বুঝে কাব্য কেন এত চুপ হয়ে গেছে হঠাৎ। তানিমের কাছেও কাব্যকে এভাবে দেখে ভালো লাগছে না। তানিম ছোট একটা শ্বাস ফেলে কাব্যের কাঁধে ওর হাতটা রাখলো। নরম কণ্ঠে বোঝালো একজন পারফেক্ট সুবন্ধুর নেয়। কাব্য, কিছু শেষ হয়নি কাব্য। কু এখনো তোরই আছে। এভাবে নিজেকে দোষ দিস না, যদিও তোর দোষ আছে। তানিম আবার মস্করা করে বসে। কাব্য ওসব মস্করা আজ একটুও ধার ধারেনি। কাব্য এখনো হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। একবার অস্ফুটে বলল বুঝি, কিছু ঠিক হবে না আর তানিম। নিজের হাতে আমি সবটা শেষ করে ফেলেছি। সবটা, কিছু নেই আর। শুনল তানিম। তানিম নিজের মতো করে আবারও তখন বলল, ধর, মেয়ে মানুষ তো, তুই এতদিন যা করেছিস বলতে একটু তো টাইম লাগবে, কিন্তু স্টিল লাভস ইউ কাব্য। কাব্য মাথাটা তুলল এইবার, তাকালো এক দৃষ্টিতে তানিমের দিকে। তানিম এবার বিজ্ঞ লোকের মতো করে অঙ্ক কষার মতো করে বলে গেল একের পর এক বাণী। কিন্তু লাভ গুরুদা আলটিমেট তানিমের মতে কুহুকে পটানো পসিবল, কিন্তু সেটার জন্য দরকার প্রপার প্ল্যান। কুহুর রাগ অভিমানের পাহাড় ধসাতে তোকে একটু কসরত করতে হবে। কাব্য কিছুই বুঝলো না, কেবল তানিমের হাতে হা মিলিয়ে বলল কি করতে হবে? প্রপোজ। তানিম সরাসরি বলে উঠল। কাব্য ঠান্ডা চোখে তাকালো তখন। পরপর মুখটা ঘুরিয়ে বিরক্ত হয়ে বলল, বাচ্চামো চিন্তা। প্রপোজ করার কি আছে? ডিরেক্ট বিয়ে করে নেই তাহলেই হয়। পরে কুহু তোমার গলাটা এমনি টিপে ধরুক না? তানিম রাগে কাব্যের ঘাড়ে দু হাত ঠেসে টিপে ধরে দেখালো। কাব্য জোর করে তানিমের হাত গলা থেকে সরিয়ে দিয়ে থমথমে মুখে বলল, বিয়ে করলে কেন জুতা দেবে? এটা তো ভালো, আজকাল প্রপোজের কোনো সিকিউরিটি আছে? বিয়েই তো সেফ অপশন। কুহুর মনে ভয় থাকলো না, রাইট? তানিম হতাশ কাব্যের মেধা দেখে। এই মেধা নিয়ে কাব্য বোর্ড অফ বাংলাদেশে টপ করেছিল। লানত ওই বোর্ডের ওপর। তানিম কাব্যের দিকে তাকালো। ঠান্ডা স্বরে স্বাভাবিক কণ্ঠে একটাই প্রশ্ন করলো, তোর কুহুর বয়স কত? কাব্য বুঝে না এই প্রশ্নের কারণ। ও নিজের মতো আঙুলে গুনে জবাব দিল, 19। কেন? তানিম চেতে উঠে বলল, আর তোর? 26। বয়সের ডিফারেন্সটা দেখছস দুজনের? কুহু সবে বড় হচ্ছে। ওকে বিয়ে করতে গেলে সব কিছু ওর মতো করে করা লাগবে। ও তোরে বিয়ের জন্য বলছিল কি? কি করছে? ওইটুকু মেয়ে তোরে প্রপোজ করতে পারে, তুই বেটা দামড়া হয়ে ওরে প্রপোজ করতে গিয়ে পাকা পায়ে ফেলতেছ। এই তুই না পুরুষ? পুরুষগিরি দেখা নিজের, বুঝছস? তানিম এভাবে বোঝাতে থাকে। কাব্য সব বুঝে এবার মাথা নাড়ল। পর মুহূর্তে আতঙ্ক নিয়ে বলল, এত কিছুর পরেও অ্যাকসেপ্ট করবে? আমি ওকে থাপ্পড় দিয়েছি তানিম। বলতে বলতে কাব্য অপরাধ বোধে ডুবে নিজের হাতের দিকে তাকালো। যে হাত কুহুর গালে উঠেছিল ইচ্ছে করছে এই হাত কেটে ফেলে দিতে। কোন সাহসে কুহুর গালে উঠল ওর হাতটা? কাব্য অসহায় হয়ে তাকালো তানিমের দিকে। ও মানবে না তানিম,
নখরা দেখাবেই। ওর তাকানো দেখছিস, যেন আমাকে খেয়ে ফেলবে। ঢেকুর অবধি নিবে ওই যা মেয়ে। আমার দেওয়া জ্যাকেট অবধি গায়ে রাখলো না, আর এখন আজ তো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। আমি অন্তত বিলিভ করতে পারছি না ওকে এই ব্যাপারে। সব আপনার কর্মফল গুরু। গন্ডগোল এত বড় একটা বাঁধাইছেন, এখন এটারে শোধরাতে আপনার পেছন দিয়েই বাসটা যাবে। আমার এখানে কিছু করার নেই। তানিম ভীষণ স্বাভাবিক গা ছাড়া ভঙ্গিতে বলল। কাব্য ভ্রু কুচকে ফেলে, যেন তানিমের এই কথা ওর খুব একটা পছন্দ হয়নি। তানিম বুঝলো কাব্য এটা ভালো চোখে দেখেনি। পরপর ও নিজেকে শুধরে বলল, মাইন্ড খাইস না, আমি আছি তো দোস্ত। আমি শিখাইয়া দিব তোকে সব। ডোন্ট ওয়ারি দোস্ত। কাব্য এবার ভীষণ আশা নিয়ে নড়ে চড়ে বসলো যেন। তানিম অনেকক্ষণ ভাবলো। ভাবতে ভাবতে কফির কাপে চুমুকও দিল কটা। কাব্য বড় আগ্রহ নিয়ে ওর ভাবনা দেখে যাচ্ছে। হঠাৎ তানিম থামলো। কাব্যের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হঠাৎ বলল, কালকে তুই কুহুকে প্রপোজ করবি। আমি প্ল্যান দিব তোকে। কখন, কিভাবে, কেমন করে ওকে প্রপোজ করবি আমি ভাবছি। কালকেই? কাব্য থতমত খেয়ে উঠল যেন। তানিম ভ্রু বাঁকিয়ে তিরস্কার করে বলল, তো কি, দিন গেলে রাতে, যখন সিয়াম কুহুকে বিয়ে করে বাসর ঘরে ঢুকবে তখন? কাব্যের ভ্রু সিয়ামের নাম শোনা মাত্র সাথে সাথেই কুচকে একাকার হয়ে গেল। সেটা দেখে তানিম নরম স্বরে নিজেকে শুধরে বলল, সরি। তুই তো আবার জেলাস হয়ে যাও সতীনের নাম শুনলে। আচ্ছা সিয়ামবাদ, তুই প্রপোজ করবি কালকে, মানে কালকেই। কাব্য থামলো। অজান্তেই চিন্তায় চিন্তায় কখন যে নিজের নখ কামড়াতে শুরু করেছে নিজেও জানে না। সেভাবেই নখের কোণ কামড়াতে কামড়াতে অন্যদিকে চেয়ে কিছু ভাবতে থাকে। ভাবনায় একটা দৃশ্য দেখে কাব্য। ফুল হাতে কাব্য কুহুকে ভীষণ আবেগ ভালোবাসা নিয়ে প্রপোজ করছে, আর কুহু সাথে সাথে কাব্যকে থাপ্পড় দিয়ে চলে গেছে। দৃশ্যটা মাথায় খেলতেই আটকে উঠে যেন কাব্য। তানিম তখন সবেই কফির কাপ হাতে নিল। কাব্য সাথে সাথেই আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বলে উঠল, কুহু যদি রিজেক্ট করে? তানিম কাব্যের প্রশ্নে কিছু সময়ের জন্য থামলো। তারপর নিজের মতো আবার আরাম করে কফির কাপে চুমুক বসিয়ে কাব্যের কথার জবাব দিল, তাহলে কুহুর মতো আপনিও দেবদাস হয়ে যাবেন, সিম্পল। কাব্য এই উত্তরে অসহায় হয়ে তাকালো। বেচারার দিলটা ভেঙে যাবে কুহু রিজেক্ট করলে। কাব্যের এহেন করুণ অবস্থা দেখে তানিম এবার সিরিয়াস হলো সত্যি। কাব্যের দিকে চেয়ে বলল, আসলে তুই ঠিক, রিজেক্ট করার সম্ভাবনাই 100%, টু বি অনেস্ট। জানি আমি রিজেক্টই করবে। আমি তো মাথায় তুলে নাচার মতো কিছু করিনি, এটাই প্রাপ্য আমার। কাব্য হাল ছেড়ে শরীর হেলিয়ে দিল বিছানার কাঠে। কাব্য তানিম দুজনেই বড্ড চিন্তায় পড়ে গেছে। এই পুরো ব্যাপারটা কেমন করে হ্যান্ডেল করবে স্বয়ং লাভগুরু তানিম অবধি বুঝতে পারছে না। তাই দুই বন্ধু মিলেমিশে এটা নিয়ে ভাবছে। আজ সারা রাত ধরেই ভাববে তারা। ড্রিম স্কোয়ার রিসোর্ট, ডাইনিং হল 9:20। ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্যুরে আসা সবাই নাস্তা খেতে বসেছে একে একে। সবার চোখেই ঘুম লেপ্টে আছে। হয়তো নাস্তা খেয়েই সবাই আবারও একবার ঘুম দেবে। কাব্য যেহেতু সিনিয়র ভলেন্টিয়ার, তাই ও নিজে খাবার তদারকি করছে। কিন্তু আজকের চিত্র ভিন্ন একদম। আজ দায়িত্ববান স্যারদের গুড স্টুডেন্ট কাব্য কাজ করছে কম, সদর দরজার দিকে আনচান চোখে নজর রাখছে বেশি। তাই কাজেও হচ্ছে গন্ডগোল। জুনিয়র ভলেন্টিয়ার অবধি কাব্যকে নিয়েই গসিপ করে যাচ্ছে। তাদের ফেমাস কাব্য ভাইয়ের হলোটা কি আজ? ওদিকে কাজ করতে করতে গুড বয় কাব্য বারবার তাকাচ্ছেন সদর দরজার দিকে। এই কুহু এখনো আসছে না কেন? তানিম কাব্যের পাশে দাঁড়িয়ে জুসের কন্টেনারে জুস ঢালছে। যেহেতু কাব্যের পাশেই, তাই কাব্যের বারবার কাজ ফেলে সদর দরজার দিকে তাকানো ও ভ্রু কুচকেই দেখছিল। জুস ঢালতে ঢালতে হঠাৎ তানিম বড্ড নির্বিকার গলায় জুসের কন্টেনারের দিকে চেয়েই বলল, কুহু আকাশে উঠছে। সাথে সাথে কাব্য আকাশের দিকে তাকালো। হকচকিয়ে বলে গেল, কোথায়? ও কোথায়? তানিম নিজের মতো করে কাব্যকে নিয়ে মস্করা করে আবার জুস ঢালায় মন দিল। পর মুহূর্তে কাব্য ওর মতলব বুঝে গেল। তানিম মস্করা করেছে ওর সাথে। কাব্য এবার চূড়ান্ত বিরক্তি নিয়ে তাকালো তানিমের দিকে। সিরিয়াসলি আকাশ, আর কিছু পাস নাই? তানিম জুস ঢেলে কন্টেনারে ঢাকনা লাগিয়ে নির্বিকার কণ্ঠে বলল, ঠিকই বলেছি, তোর ইমাজিনেশন আকাশে, কাজে মন দে শালা। বলেই তানিম অন্যদিকে চলে গেল। কাব্য কি করবে? ও জুনিয়র ভলেন্টিয়ারদেরকে বড় কন্টেনারে পরোটা রাখতে বলে তানিমের পেছনে ছুটল। তানিম নিজের মতো কাজ করছে। কাব্য ওর পেছনে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলেই যাচ্ছে, আচ্ছা তানিম, প্রপোজ থেকে বিয়ে বেটার না?
হালাল থাকবে, রাইট? তাই আমি ভাবছি কি বিয়েই করে ফেলি, কি বলিস? তানিম কিছু বলছে না। ও নিজের মতো খাবার টেবিলে সব গ্লাসগুলো উল্টে উল্টে রাখছে। কাব্য ওর পেছনে ঘুরে এসে আবার বলল, কুহু, ভাই আমার একটার সময় বোন ছিল, এখন প্রপোজ করবে এভাবে? একটু একটু কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তানিম নিজের মতো করে গ্লাস উল্টে রাখছে টেবিলে, যেন শুনছেই না কাব্যকে। কাব্য তানিমের এই ডোন্ট কেয়ার ভাব দেখে এবার কথা ছেড়ে বিরক্ত হয়ে ওর হাতে থাকা গ্লাস ঠাস করে রাখলো টেবিলে। কি বলেছি আমি? আমাকে কাজ দেখাবি না তানিম? তানিম গা ছাড়া ভঙ্গিতে তাকালো রাগে রাগে কাব্যের দিকে। কি? কাব্য এবার থমথমে কণ্ঠে জানালো, বিয়ে করে ফেলি? হুঁ, এসব প্রপোজ করলে আমার ধারণা আমি ফেঁসে যাব। থাপ্পড় মেরেও দিতে পারে। আমি ওর মতো চুনোপুটির কাছে থাপ্পড় খাচ্ছি, এটা দেখতে ভালো দেখাবে না। তার চেয়ে বিয়ে করে ফেলা বেটার অপশন। এ ব্যাপারে তোর কি ধারণা? তানিম ভ্রু বাঁকিয়ে পুরোটা কথা শুনে গেল। তারপর ভীষণ সতর্ক চোখে কাব্যের গাল হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, গাল রাফ হয়ে আছে, থাপ্পড় দিলে কুহুই ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি। কাব্য বিরক্ত হয়ে গাল থেকে সরিয়ে দিল তানিমের হাত, রাগ দেখালো। ফাজলামো করিস না তানিম, আমি সিরিয়াস। তানিম নিজেও এবার রেগে গিয়ে থেমে গেল। আশেপাশের মানুষ দেখে শুধরে গিয়ে কাব্যের কাছে এসে হিস করে বলল, ফাজলামো আমি করছি? তুই করছিস ফাজলামো? কুহুরে রাজি না করে ডিরেক্ট বিয়ে করতে গেলে সংসার কিভাবে টিকবে তোর? কুহু পরদিন ডিভোর্স দিয়ে চলে যাবে, হবে তখন? খুশি হবি তখন? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো। একবার ডিভোর্স হয়ে গেলে মামা কাইন্দাও কুল পাবা না, বুঝছো? বলে তানিম আবার অন্যদিকে চলে গেল। কাব্য দীর্ঘশ্বাস ফেললো একটা, তারপর আকাশের দিকে চেয়ে বড্ড দুঃখ নিয়ে আবদার করলো খোদার কাছে, ইয়া আল্লাহ, হেল্প করো প্লিজ, কুহুর মনটা নরম করে দিও। আমি তোমার মসজিদে সদকা দিব, একটা বড় অ্যামাউন্ট, প্রমিস। কুহু, কুহু এদিকে আয়। হঠাৎ পেছন থেকে কেউ কুহুকে ডাকলো যেন। কাব্য হঠাৎ আশপাশ থেকে কুহুর নাম শুনে আকাশ থেকে মুখ সরিয়ে সাথে সাথে মাথা নামিয়ে ওদিকে তাকালো। কুহু একটা সাদা 3 পিস পরেছে, সাথে গাঢ় লাল দোপাট্টা একটা শোল্ডারে রেখে ছেড়ে দিয়েছে, চুলগুলো খুলে রাখা, পড়ছে এলোমেলো। কুহু চুল কানের পেছনে গুজতে গুজতে হাসতে হাসতে এগোচ্ছে একপাশের টেবিল ঘিরে থাকা মেয়েদের দিকে। কাব্য তাকিয়ে রইল চূড়ান্ত অবসেশন নিয়ে। হয়তো এখনো কাব্য বোঝেনি এটাকেই হয়তো অবসেশন বলতো কুহুর। কুহু সেদিন কাব্যকে বলেছিল ও অবসেসড কাব্যের প্রতি। হয়তো যখন যখন কাব্য ওর সামনে আসতো, কুহু তখন তখন ঠিক এভাবেই মুগ্ধ দৃষ্টিতে তাকাতো কাব্যের দিকে। আজ কাব্যের মতো কুহুও হয়তো বা সদর দরজার দিকে বারবার তাকিয়ে দেখতো কাব্য এসেছে কিনা। কাব্যের বুক আবারও বেইমানের ন্যায় কুহুকে দেখে ধুকপুক শুরু করছে, হার্টবিট করছে চূড়ান্ত দ্রুত গতিতে। কাব্য সেদিনের মতো আরেকবার চোখ খিচে উঠে হাতুর তালিতে খামছে ধরে বুকের বাপাশে। কুহুর থেকে চোখ সরিয়ে নিজের বুকের দিকে চেয়ে মৃদু শাসানোর স্বরে বলে গেল, বি স্লো, স্লো, স্লো প্লিজ। তারপর বুকে হাত রেখে কুহুর দিকে আবার মাথা তুলে তাকালো। কুহু যখন ওর পাশ দিয়ে চলে গেল, একটা ভ্যানিলা পারফিউমের ঘ্রাণ কাব্যের নাকে এসে হঠাৎ যেন খেললো। কাব্য চোখটা বুজে ফেললো, পুরোটা ঘ্রাণ নিতে চাইলো যেন নিজের মধ্যে অকপটে। কুহু চলে গেল, গিয়ে বসেছে চেয়ারে, গল্প করতে লেগে গেছে। কুহুর ঘ্রাণও মুছে গেছে, কাব্যের বুক ধুকপুক স্বাভাবিক হয়েছে। কাব্য বুক থেকে হাত সরিয়ে নিল, মাথার পেছনটা চুলকাতে চুলকাতে কুহুর দিকে চেয়ে হঠাৎই হালকা করে লজ্জা পেয়ে হাসলো। ও ব্লাশ করছে ভীষণ। প্রেমে পড়ে গুড বয় শাহরিয়ার সিদ্দিক কাব্যের অবস্থা যে চূড়ান্ত বিপজ্জনক। পাশ থেকে একটা জুনিয়র প্লেটে করে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। কাব্য কিভাবে ব্লাশ করতে দেখে থামলো। অবাক হয়ে জিজ্ঞেস করে বসলো, কাব্য ভাই, আপনি ব্লাশ করতেছেন কাকে দেখে? ছেলেটা অবাক হয়ে বলছে আর আশপাশে খোঁজার চেষ্টা করছে কাউকে। ছেলেটার কথা শুনেই কাব্যের মুখ থেকে হাসি একদম গায়েবই হয়ে গেল, সাথে সাথেই মুখটা গম্ভীর করে ফেললো। রাগি রাগি মুখ বানানোর চেষ্টা করে ছেলেটাকে ধমক দিল, শাট আপ, মিটিং রুমে না আসতে চাইলে ভাগ এখন থেকে। ছেলেটা কাব্যের থ্রেট শুনে চোরের মতো চলে গেল। কাব্যের মিটিং রুমে একবার যাওয়া মানে পুরুষ সত্তার চূড়ান্ত বেজ্জত করে ফিরে আসা। প্রচণ্ড জ্বালায় এরা মিটিং রুমে মিটিং করার নাম করে। কাব্যর নজর হঠাৎ গেল পাশের কন্টেইনারে রাখা পুডিংয়ের দিকে। কুহু তো এক পুডিং অনেক পছন্দ করে। কাব্য সাথে সাথে ওর পাশ দিয়ে যাওয়া জুনিয়রকে ডাকলো, রাকিব। রাকিব থামলো, সাথে সাথে প্রিয় সিনিয়র ভাইয়ের ডাকে কাব্যের পাশে এসে দাঁড়ালো।
জি ভাই। কাব্য একটি ছোট প্লেটে অনেকগুলো পুডিং নিয়ে রাকিবের হাতে ধরিয়ে দিল। এটা ওই যে সেকেন্ড টেবিলে বসা, হোয়াইট ড্রেস পরা, রেড দোপাট্টা, ওকে দিয়ে আসবি। অ্যান্ড হ্যাঁ, আমার নাম বলার দরকার নেই। রাকিব একবার দেখে নিল কাব্যের বলা মেয়েটাকে, অতঃপর হেসে বলল, বোনের প্রতি এত দরদ আপনার ভাই? কাব্যের মেজাজ সাথে সাথে বিগড়ে গেল। ও রাকিবের ঘাড়ে শক্ত করে দুহাত চেপে চিবিয়ে চিবিয়ে হাঁচার চেষ্টা করে বলল, ওহো, বউ আমার, তুই ভাবি রাখবি। কি রাখবি? ভাবি। তাহলে সিয়া? রাকিব অবাক হলো। কাব্য পুরো নাম বলতে না দিয়ে বলে উঠল, আমাদের মিটিং যেন কোন রুমে হয় জানিস? রাকিবের মুখটা মিটিং রুমের কথা শুনেই মুহূর্তেই পাংশুটে হয়ে গেল। মাথা নামিয়ে মিনমিন করে বলল, সরি ভাই। কাব্য রাগ নামালো। রাকিবের ঘাড় থেকে হাত সরিয়ে আবার গুড বয় হয়ে বলল, গুড, গো নাও। খুব ভ্রু কুচকে বলল, ভাবি? কার ভাবি? রাকিব বোকার মতো হাসলো সির্ফ। খুব আশপাশ দেখলো সন্দেহজনক কাউকেই না পেয়ে পরে রাকিবকে বলল, কে পাঠিয়েছে এই প্লেট? আসলে ভাই পাঠিয়েছে। রাকিব আমতা আমতা করে বলল। খুব বিরক্ত হলো যেন। জি, সেটাই জিজ্ঞেস করছি, কোন ভাই? তার নাম কি? তার নাম তার নাম হচ্ছে ভাই। রাকিব বেচারা বেকায়দায় পড়েছে যেন। খুব অধৈর্য হয়ে বিরক্তি নিয়ে বলল, কারোর নাম শুধু ভাই হয়? এর আগে পেছনে কিছু নেই? আছে তো। রাকিব ঘামছে। দূর থেকে কাব্যকে চোখের ইশারায় শাসাচ্ছে যেন নাম না বলে। রাকিব কি মনে করে হঠাৎ প্লেটটা সজোরে কুহুর পাশে রেখে দ্রুত তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে বলল, খেয়ে নিন ভাবি, আমার কাজ আছে, যাই আমি। বলেই এক দৌড়ে পাগার পার হয়ে গেল। কুহু আহাম্মক হয়ে প্লেটের দিকে চেয়ে আরেকবার ছেলেটার যাওয়া দেখলো। অবাক হলেও হয়তো বলল, আশ্চর্য, ও পালালো কেন? শাইলের আশপাশ খুঁজতে খুঁজতে হঠাৎ একটু দূরে কাব্যকে দেখলো। কাব্য তানিমের সাথে দাঁড়িয়ে কথা বলতে বলতে বারবার কুহুর দিকেই তাকাচ্ছিল। শাইলেন হঠাৎ গম্ভীর হলো। কুহুর দিকে ফিরে বলল, খেয়ে নে। কে পাঠিয়েছে ম্যাটার করে না, খাওয়াটা ইম্পর্টেন্ট। কুহু তবুও অবাক হয়ে তাকিয়ে দেখলো আরেকবার পালিয়ে যাওয়া ছেলেটার দিকে। জানা দরকার, কোন ভাইয়ের অলিখিত বউ হয়ে গেল ও? ড্রিম স্কোয়ার রিসোর্ট, সন্ধ্যা 6:11। আজ রাতে ককটেল পার্টি হবে রিসোর্টের গ্রাউন্ডে। ড্রেস কোড ব্ল্যাক। ছেলেরা পরবে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট। মেয়েরা পরবে ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক ব্লাউজের সাথে। ককটেল পার্টি উপলক্ষে কুহুর জন্য একটা সিল্ক শাড়ি লাগেজ থেকে বের করে রেখেছে শার্লিন। কুহু শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই শার্লিন দ্রুত তাড়াহুড়ো করে শাড়িটা এনে কুহুর হাতে ধরিয়ে দিল। এটা পর, আমি গোসলে যাচ্ছি। কুহু শাড়িটা কোনো রকম ধরলো। সিল্কের শাড়ি এতটা ফিনফিনে দেখে ইতস্ত হয়ে বলল, এটা কেন? শরীর সব দেখা যাবে তো শার্লিন? শার্লিন টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলল, ককটেল পার্টিতে এটাই পরছে সবাই। ব্লাউজ আছে ফুল হাতার, টেনশন নিস না, পরে ফেল, আমি এসে চুল কার্ল করে দেব। বলেই শার্লিন ওয়াশরুমের দরজা আটকে দিল। কুহু বেচারি বেকায়দায় পড়েছে। এই শাড়ি কিভাবে পরবে? কেমন দেখাবে? যদি সবটা দেখা যায়? কুহু কখনোই এতটা রিভিলিং শাড়ি পরেনি। সিল্কের শাড়িও এই প্রথম পরা হবে। কুহু ভোতা মুখে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের শরীরের উপরে মেলে উল্টে পাল্টে দেখতে লাগলো। ততটাও বোঝা যায় না, তবুও আচ্ছা, পরে ফেলা যাক। বেশি শরীর দৃশ্যমান হলে খুলে ব্ল্যাক কুর্তি পরে ফেলবে। কুহু রুমের এক পাশে গিয়ে কোনো রকম ব্ল্যাক ব্লাউজ পেটিকোট পরে হেঁটে এসে আয়নার সামনে শাড়িটা নিয়ে দাঁড়ালো। তারপর পরা শুরু করলো। উফ, সে ঘুরে বালি, শাড়িটা পরাই যাচ্ছে না একদম। সিল্কের শাড়ি হওয়াতে একদিক সামলালে আরেক দিক খুলে পড়ছে। এ কি মহা সমস্যা! কুহু শাড়ি নিয়ে যখন স্ট্রাগল করে যাচ্ছে, ঠিক তখন ওয়াশরুম থেকে শাইলিন বেরিয়ে এলো। এসে শাড়ি হাতে নাস্তানাবুদ কুহুকে দেখে অবাক হয়ে বলল, কিরে, পড়িসনি এখনো? কুহু ফিরল শাইলিনের দিকে। শাইলিন চুলে টাওয়াল দিয়ে ঝাড়ছে। কুহু ভীষণ বিরক্ত হয়ে বলল, পারছি না, খুলে পড়ে যাচ্ছে বারবার। কি শাড়ি এনেছিস এসব? শাইলিন মাথায় তোয়ালে পেঁচিয়ে এগিয়ে এলো। তারপর কুহুকে সোজা করে দাঁড় করিয়ে বলল, পরিয়ে দিচ্ছি, সোজা হয়ে ধর। কুহু বাধ্যমের মতো দাঁড়িয়ে রইল। শাইলিন প্রফেশনালদের মনে ভালো করে মেপে ঝেপে সতর্ক চোখে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। তারপর সুন্দর করে চুল কার্ল করে ছেড়ে পেছনে দিল, আর মুখে মিনিমাল মেকআপের সাথে ডার্ক রেড লিপস্টিক দিয়ে দিল। ব্যাস, কুহু তৈরি। কুহু এতক্ষণও একবারের জন্য আয়না দেখেনি। এবার শার্লিন সম্পূর্ণ তৈরি করা শেষ করে একটু সরে কুহুকে নিজে ভালো করে দেখলো। পরপর খুশি হয়ে চোখ টিপ্পনি দিয়ে বলল, ভাই,
তোকে হট লাগছে অনেক। কুহু ভ্রু কুচকে রাগ হবার ভান করলো। শাইলেন ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করাতে করাতে বলল, সত্যি বলছি আমি, গাধা আসলেই ভালো লাগছে, দেখ নিজেকে। কুহু আয়নায় নিজের দিকে তাকালো। অবাক হয়ে নিজেকে দেখতে থাকেও। আসলেই ওকে ভালো দেখাচ্ছে। শেষ কবে এতটা সুন্দর করে সেজেছে কুহু জানা নেই। গত 6 মাস কুহুর জীবনটা পুরো বদলে দিয়েছিল। হাসতে ভালোবাসা কুহু মনমরা যখন হয়ে যায়, তখন থেকে মেকআপ সাজগোজের প্রতি মনটাই উঠে গেছে কুহুর। আজ এতদিন পর নিজেকে এরূপে দেখে কে এক হয়ে তাড়াতাড়ি দেখতে লাগলো নিজেকে। শার্লিনও পাশ থেকে মস্করা করে কুহুর কোমরে চিমটি কাটলো হঠাৎ। আচমকা এটাতে কুহু কেমন কোমর ডলতে ডলতে শার্লিনের দিকে রেগে তাকালো। চিমটি কেন দিলি? শার্লিন হাসতে হাসতে বলল, ভাই কি কার্ভ তোর, জোস। আমার যদি এমন একটা ফিগার থাকতো। কুহু ভ্রু কুচকে তাকালো। পরপর শার্লিনের হাসি মজা দেখে কুহু মৃদু হাসলো সির্ফ। কাব্য একপাশে দাঁড়িয়ে তানিমের সাথে গল্প করছিল। গল্প বলার মাঝে কাব্যের চোখ বারবার সদর দরজার দিকেই যাচ্ছিল। শুনেছে মেয়েরা আজ শাড়ি পরবে। কাব্য নিজেই ব্ল্যাক শার্ট হোয়াইট প্যান্ট পরেছে। শার্ট একপাশে ইন আউট করা, বুকের উপর কয়টা বোতাম খুলে রাখা। তানিমের কাঁধে হাত রেখে একটা গ্রুপের সাথে আড্ডা দিতে দিতে অপেক্ষা করছে কখন কুহু আসবে। বেচারার মন বড্ড তড়পাচ্ছে আজ। বারবার নিজের অজান্তেই নখ কামড়াতে কামড়াতে সদর দরজার দিকে তাকাচ্ছে শুধু। তানিম সির্ফ দেখে যায় কাব্যের অস্থিরতা, হাসে ও মনে মনে। হঠাৎ তানিম কাব্যকে ইশারা করলো কিছু। কাব্য নির্বিকার হয়ে নখ কামড়ানো হাতে পেছন ফিরল। ভেবেছে অন্য কিছু দেখাচ্ছে তানিম, কিন্তু থমকে গেল শাহরিয়ার সিদ্দিক। কাব্যের পুরো দুনিয়া যেন। কুহু আসছে এদিকেই। কাব্য নিজের অজান্তেই পুরোটা শরীর কুহুর দিকে ফিরিয়ে হা করে তাকিয়ে রইল। ওর হাতে থাকা ফোন কখন যে হঠাৎ ওর হাত গড়িয়ে নিচে পড়ল, কাব্য তা টেরই পেল না। অথচ ফোন নিচে পড়ার সাথে সাথে কাব্যের ফোনের গ্লাস ভেঙে চুরমার হলো। কাব্যের নজরটুকু অবধি এলো না তাতে। ও কুহুকে দেখছে, অথচ তানিম চমকে ওঠে ফোন সাথে সাথেই ঠিক তুলে নিয়েছে। ফোনের এই করুণ অবস্থায় তানিম কাব্যকে ঠেলল। শালা 1 লাখ টাকার ফোন ভেঙে দিলি তুই। কাব্যর সেদিকে কোনো হুঁশ নেই। ও তাকিয়ে রয়েছে কুহুর দিকে। কুহু পাশ দিয়ে চলে যাওয়ার সময় কাব্য আগের মতো একটা ভ্যানিলা পারফিউমের গন্ধ পেল। কাব্য চোখটা খিচে বুঝে নিল। কুহু সোজা যোগ দিল মেয়ে পক্ষের সাথে। কাব্য এবারও পেছন ফিরে কুহুর দিকে তাকালো। কুহু সিল্কের শাড়ি পরেছে। কুহু হয়তো তাকালো তখন। কাব্য ওর দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে কুহু ভ্রু কুচকে ফেললো কেন যেন। আশপাশ দেখে বোঝার চেষ্টা করলো কাব্য ঠিক কাকে এমনভাবে দেখছে। কেউ তো নেই আশেপাশে। পরপরও কাব্যর চোখ থেকে চোখ সরিয়ে নিল। অন্যদিকে চেয়ে কাব্যকে উপেক্ষা করার চেষ্টা করলো। কাব্য দেখছে কুহুকে, অবজার্ভ করছে। কুহুর চোখে আজ ব্লু কাজল লাগিয়েছে। টানা টানা চোখ দেখাচ্ছে। ওর ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, রেড ওয়াইন কালার কাব্যকে তৃষ্ণার্ত করে দিচ্ছে ভীষণ। আজকাল রেড ওয়াইন বুঝি এতটা নেশালো হয়? কুহুর পিঠের মাঝে কালো তিল, তিলের নিচে হোয়াট। কাব্য হঠাৎই ভ্রু কুচকালো। এটা কুহুর ব্লাউজের পেছনের হুক দুটো খোলা। ওই তিল এই জন্যই দেখা যাচ্ছে। কাব্য ভ্রু কুচকে চোখ ছোট করে মাথাটা সামান্য এগিয়ে আরও একবার দেখলো। না, ঠিকই আছে, হুক খোলাই। কাব্য একবার সতর্ক চোখে আশপাশের সবাইকে দেখলো। কেউ কি তাকাচ্ছে? পরপর থমথমে মুখে বড় বড় পা ফেলে কাব্য এগিয়ে গেল কুহুর দিকে।